আসসালামু আলাইকুম। এটেন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি অনামিকা হাসান পুনম। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। গুম, খুন ও জুলাই গণহত্যায় সেনাবাহিনী, পুলিশ সহ জড়িত সবাইকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি নাহিদ ইসলামের। কাল আবারও সাক্ষ্য দেবেন ট্রাইব্যুনালে। জুলাই সনদ বাস্তবায়নে জাতীয় নির্বাচনের দিনে গণভোটের প্রস্তাব আলী রিয়াজের। বিচার বিভাগের পরামর্শ নেয়ার দাবি বিএনপির। নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ দ্রুত গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরবে আশা ইউরোপীয় ইউনিয়নের। আন্দোলনের নামে ভোটকে বাধাগ্রস্ত করা ঠিক হবে না বলছে বিএনপি। ৬ দফা দাবিতে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক অবরোধ, যানজটে চরম ভোগান্তি। কাল সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠানে অবস্থান কর্মসূচির ডাক। ২৬ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে বক্তব্য রাখবেন ডক্টর ইউনূস। রোহিঙ্গা ইস্যু সহ তুলে ধরা হবে রাষ্ট্র সংস্কার ও নির্বাচনমুখী অগ্রগতি। এবং ডেমো ট্রেনে ক্ষতি ৬০০ কোটি টাকা ভাঙারি দরে বিক্রি করবে রেল বিভাগ। সাবেক মহাপরিচালক সহ ৭ জনের বিরুদ্ধে দুদকের মামলা। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জুলাই আন্দোলনে নির্বিচারে হত্যার সাথে জড়িতদের শাস্তির আওতায় আনা ও ন্যায় বিচারের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। দুপুরে মানবতা বিরোধী অপরাধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিতে এসে একথা জানান তিনি। এ সময় বিগত সরকারের আমলে বিভিন্ন সময়ে গুম, খুনের সাথে জড়িত সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের শাস্তির আওতায় আনারও দাবি জানান নাহিদ ইসলাম। তরিক ইসলামের রিপোর্ট। মানবতা বিরোধী অপরাধের সাক্ষ্য দিতে দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। জবানবন্দি শেষে নাহিদ ইসলাম গণমাধ্যমকে জানান, জুলাই আন্দোলনে মানবতা বিরোধী অপরাধে জড়িতদের শাস্তির আওতায় আনতে হবে। যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, আওয়ামী লীগ, পুলিশ সহ যারা জড়িত, তারা বিচারের আওতায় আসবেন, তাদের শাস্তি হবে। এবং এই ন্যায় বিচার একটা নিদর্শন হয়ে থাকবে শুধু বাংলাদেশের জন্যই নয়, পৃথিবীর জন্য, যে যদি কেউ স্বৈর শাসন কায়েম করতে চায়, জনগণের উপরে আক্রমণ চালায়, জনগণকে হত্যা করে, তার পরিণতি আসলে কি হয়। এ সময় গুম, খুনের সাথে জড়িত বিভিন্ন বাহিনীর সদস্যদেরও শাস্তির দাবি জানান জুলাই আন্দোলনের অন্যতম যোদ্ধা নাহিদ ইসলাম। অভিযোগ তোলেন মামলার ধীরগতি নিয়েও। সেনাবাহিনীর বিভিন্ন অফিসার, র্যাবে যারা ছিল, ডিজিএফআইতে যারা ছিল, তারা যেই নেতিবাচক ভূমিকা গুমের ঘটনা এবং জুলাই গণ অভ্যুত্থানে পালন করেছে, আপনারা রামপুরা বাড্ডার ঘটনায় দেখেছেন, বিজিবির একজন আর্মি অফিসার, এদেরকে কিন্তু এখনো গ্রেফতার করা হচ্ছে না। ফলে ট্রাইব্যুনালের কাছে এবং আদালতের কাছে, সরকারের কাছে আমাদের কিন্তু আবেদন থাকবে যে অপরাধী যে, তাকে যাতে বিচারের আওতায় নয়, সে কোন বাহিনীর সেটা যাতে দেখা না হয়। এর আগে আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানকে জেরা করেন আসামি পক্ষের আইনজীবী। বাংলাদেশের রাজনীতিতে ভারতের যে ইনফ্লুয়েন্স, ভারতের যে হস্তক্ষেপ, সেই ব্যাপারে তিনি কথা বলেছেন তার জেরার জবাবে। সেখানে তিনি উল্লেখ করেছেন যে শেখ হাসিনা বলেছিলেন যে ভারতকে তার সরকার যা কিছু দিয়েছে এটা অন্য কেউ দিতে পারবে না এবং এটা ভারত সরকার মনে রাখবে। সেই তথ্যটি তিনি দিয়েছেন আদালতকে এবং এর মাধ্যমে আদালতকে তিনি জানিয়েছেন যে এগুলো প্রমাণিত হয় যে ভারত সরকারের নিয়ন্ত্রণে শেখ হাসিনা বাংলাদেশকে শাসন করতেন। শেখ হাসিনা এবং শেখ হাসিনার সরকারের প্রতি ওনার একটি বিরূপ মনোভাব আছে। ওনার বিরুদ্ধে তৎকালীন সময়ে মামলা হয়েছে, উনি হাজত খেটেছেন। সেই সব কারণে বিদ্বেষ প্রণোদিত হইয়া এই শেখ হাসিনার বিরুদ্ধে এবং তার সরকারের অন্যান্য সদস্যদের বিরুদ্ধে এই মামলায় উনি সাক্ষ্য দিয়েছেন। জবানবন্দিতে ১৯ জুলাই পর্যন্ত মানবতা বিরোধী বিভিন্ন ঘটনার বর্ণনা দেন নাহিদ ইসলাম। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সাংবিধানিক আদেশ তৈরি করে জাতীয় নির্বাচনের দিনে গণভোটে যেতে জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাব পর্যালোচনা করে সিদ্ধান্ত দেওয়ার কথা জানিয়েছে রাজনৈতিক দলগুলো। তারা বলছে নিজেদের মধ্যে আলোচনা করে কমিশনকে তারা সিদ্ধান্ত জানাবে। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় সনদ বাস্তবায়ন নিয়ে আলোচনায় দলগুলো জানায় সমঝোতার পৌঁছাতে তাদের মধ্যে অনানুষ্ঠানিক আলোচনা চলবে। তবে কমিশনের দেয়া এই প্রস্তাবে প্রায় একমত জানিয়েছে বেশ কয়েকটি রাজনৈতিক দল। এ সময় জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে অক্টোবরের শুরুর দিকে সুনির্দিষ্ট সুপারিশ সরকারকে দেয়া হবে বলে জানিয়েছেন কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ।
রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে আলোচনা করবেন, আমরা অনানুষ্ঠানিক যোগাযোগ রাখব এবং আমরা আশা করছি অক্টোবরের শুরুর দিকেই আমরা আবার বসে খুব দ্রুততার সঙ্গে কিছু সুনির্দিষ্ট সুপারিশ তৈরি করে সরকারকে দিতে পারব। কনস্টিটিউশনাল অর্ডারের মাধ্যমেই এটা বাস্তবায়ন করতে হবে, প্রয়োজনে এরপরে গণভোটে আমরা যেতে পারি। তবে অবশ্যই জাতীয় সংসদ নির্বাচনের আগেই এ ব্যাপারে গণভোট হতে হবে। আমরা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি নির্বাচনে যাচ্ছি না, তো আমরা যাচ্ছি জেনারেল ইলেকশনে সংসদ গঠনের জন্য। সংসদ বেসিক স্ট্রাকচার চেঞ্জ করতে পারবে সেটা বলা আছে। যদি সে বেসিক স্ট্রাকচার চেঞ্জ করে সেটা লেজিটিমেসি নেওয়ার জন্য আর্টিকেল 142 অনুসারে গণভোটে যেতে হবে জনগণের কাছে, বিফোর দি সিগনেচার অফ দি প্রেসিডেন্ট। সেটাই নিয়ম। কিছু মহল জাতীয় নির্বাচন বিলম্বিত করার অপচেষ্টা করছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তবে নির্ধারিত সময়ে নির্বাচন আয়োজনে সরকার দৃঢ় প্রতিজ্ঞ বলে মন্তব্য করেন তিনি। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইউরোপীয় পার্লামেন্টের সদস্য মুনির সাতোরির নেতৃত্বে এক প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন। এ সময় আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে অবাধ, সুষ্ঠু, স্বচ্ছ ও উৎসবমুখর জাতীয় নির্বাচন আয়োজনে আবারও অঙ্গীকার ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচন ফেব্রুয়ারির শুরুতে রমজানের আগে অনুষ্ঠিত হবে। তিনি উল্লেখ করেন, দীর্ঘদিন পর বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচন পুনরায় শুরু হওয়ায় তরুণদের মধ্যে গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়ে ব্যাপক উৎসাহ সৃষ্টি হয়েছে। ডক্টর ইউনূস আশা প্রকাশ করেন, জাতীয় নির্বাচনে তরুণ ভোটাররা ব্যাপকভাবে অংশগ্রহণ করবে এবং দেশের জন্য এক নতুন সূচনা বয়ে আনবে। তিনি বলেন, এই নির্বাচন বাংলাদেশের ইতিহাসে নতুন অধ্যায় রচনা করবে। বৈঠকে সংস্কার কার্যক্রম, রোহিঙ্গা সংকট এবং ইইউ বাংলাদেশ সম্পর্ক নিয়ে আলোচনা হয়। ইউরোপীয় এমপিরা অন্তর্বর্তী সরকারের প্রচেষ্টার প্রশংসা করেন এবং আসন্ন নির্বাচনকে বাংলাদেশের গণতন্ত্র যাত্রায় একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে আখ্যায়িত করেন। নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে দ্রুত গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরবে বলে আশা প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন। সফররত ইইউ প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে বিএনপির নীতি নির্ধারকরা আরও জানান, এক্ষেত্রে সব ধরনের সহযোগিতার কথা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন চাইলে জামাতে ইসলামীকে জনগণের ম্যান্ডেট নিয়ে আসতে হবে দাবি করে বিএনপি নেতারা বলেন, আন্দোলনের নামে জাতীয় নির্বাচনকে বাধাগ্রস্ত করা ঠিক হবে না। রিপোর্ট কামরুজ্জামান রাজীবের। বাংলাদেশ সফররত ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের সাথে বৈঠক করতে গুলশানে ইউরোপীয় ইউনিয়নের কার্যালয়ে আসে বিএনপির 5 সদস্যের প্রতিনিধি দল। প্রায় 1 ঘন্টারও বেশি সময় বৈঠকের পর বাইরে এসে সাংবাদিকদের সাথে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির 2 সদস্য। এ সময় আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, ইইউ চায় ফেব্রুয়ারিতে নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ দ্রুত গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে আসুক। আগামী নির্বাচনের জন্য পিআর কোনো প্রাসঙ্গিক বিষয় নয়। ওরা চায় বাংলাদেশ যত তাড়াতাড়ি সম্ভব গণতন্ত্রের পথে চলুক এবং ট্রানজিশন করে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে ফিরে আসুক। এইটার ব্যাপারে আমাদের বিভিন্ন আলোচনা হয়েছে এবং এটার প্রেক্ষাপটে আগামী দিনে আমরা কি করতে যাচ্ছি, ওদের ভূমিকা কি হবে এবং বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে যে কথাবার্তাগুলো হচ্ছে সেগুলো আলোচনায় আসছে। এবং শেষ কথা হলো গিয়ে এটাই, শেষ কথা হচ্ছে বাংলাদেশের যত তাড়াতাড়ি সম্ভব একটা নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র ফিরে আসা দরকার। এ সময় আরেক স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, পিআর পদ্ধতির দাবিতে হঠাৎ করে আন্দোলন করে নির্বাচনকে বাধাগ্রস্ত করা ঠিক হবে না। আন্দোলন না করে দেশের স্বার্থে নির্বাচন আয়োজনে সহযোগিতা করার আহ্বান জানান তিনি। এটা একটা নতুন দাবি নিয়ে নির্বাচন সামনে, এই সময় এরকম আন্দোলন বা এরকম ধরনের কথাবার্তা আমরা মনে করি তারা বুঝতে পারবে তাদের কি করা উচিত এবং তারা নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পাদনের ব্যাপারে সহযোগিতা করবে। না, এটা পিআর যদি কেউ চায়ও সেটা তো আগামীতে জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে এসে পাস করতে হবে। নেতারা জানান, বাংলাদেশকে উন্নয়ন ও গণতন্ত্র প্রতিষ্ঠায় সহযোগিতার পাশাপাশি বাণিজ্য ক্ষেত্রে সহযোগিতা করবে ইইউ। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। 4 দফা দাবিতে সারা দেশে অবরোধ কর্মসূচি পালন করেছে ডিপ্লোমা প্রকৌশল শিক্ষার্থীরা। গুরুত্বপূর্ণ সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা। দাবি পূরণ না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
এ সময় পলিটেকনিক শিক্ষার্থীরা কাল সারা দেশে নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে অবস্থান কর্মসূচির ঘোষণা করে। এদিকে অবরোধের কারণে সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। রিপোর্ট করছেন ইয়াসিন রানা। রাজধানীর তেজগাঁয়ের ৭ রাস্তা মোড় সহ সারা দেশের জেলা সড়কের গুরুত্বপূর্ণ পয়েন্ট অবরোধ করে আন্দোলন করে সরকারি বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। ৪ দফা দাবিতে সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত আন্দোলনকারী শিক্ষার্থীরা তেজগাঁয়ের ৭ রাস্তা মোড় অবরোধ করে আন্দোলন করে। এতে ৭ রাস্তা মোড় দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। সৃষ্টি হয় তীব্র যানজটের। চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। ৪ দফা দাবিগুলো হলো প্রকৌশল অধিকার আন্দোলন কর্তৃক ডিপ্লোমা প্রকৌশলীদের প্রকাশ্যে হত্যার হুমকি প্রদানকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা, বিএসসি ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের অযৌক্তিক ৩ দফা দাবির পক্ষে পরিচালিত সকল কার্যক্রম রাষ্ট্র কর্তৃক অবিলম্বে বন্ধ করা, কারিগরি ছাত্র আন্দোলনের উত্থাপিত ৬ দফা দাবির রূপরেখা ও সুপারিশ অনুযায়ী পূর্ণাঙ্গ বাস্তবায়ন করা, ইঞ্জিনিয়ারিং 1 চ্যানেল এডুকেশন চালু করা। দাবি না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে শিক্ষার্থীরা। পলিটেকনিক শিক্ষার্থীরা দীর্ঘদিন যাবৎ ৬ দফা দাবি নিয়ে রাজপথে আন্দোলন করেছিলাম, কিন্তু বিগত কয়েকদিন যাবৎ আমরা দেখতে পাচ্ছি প্রকৌশলী অধিকার আন্দোলনের ব্যানারে কিছু বিএসসি ডিগ্রিধারী শিক্ষার্থীরা শাহবাগে মব সৃষ্টি করে ৩ দফা অযৌক্তিক দাবি বাস্তবায়ন করার অপচেষ্টা করছে। আগামীকাল সারা বাংলাদেশের সকল পলিটেকনিক ইনস্টিটিউট নিজ নিজ পলিটেকনিক ইনস্টিটিউটের অভিমুখে এবং গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে কাপ্তার ও দহন কর্মসূচি পালন করবে। রাজধানীর পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে কারিগরি শিক্ষা ব্যবস্থা ধ্বংস এবং প্রকৌশল কর্মক্ষেত্র কুক্ষিগত করার অভিযোগে সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। দিনাজপুরে রেলপথ অবরোধ এবং বিক্ষোভ করেছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এ কারণে বিভিন্ন স্থানে কয়েকটি ট্রেন আটকা পড়ে। এতে চরম দুর্ভোগে পড়েন সড়ক ও রেলপথ যাত্রীরা। বরিশালে পলিটেকনিক শিক্ষার্থীরা নগরিক চৌমাথায় বরিশাল ঢাকা মহাসড়ক অবরোধ করে। এতে রাজধানী ঢাকার সাথে বরিশাল সহ দক্ষিণাঞ্চলের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। বিএসসি ইঞ্জিনিয়ার কর্তৃক যে তাদের এই অযৌক্তিক ৩ দফা দাবি রাষ্ট্রপক্ষ কর্তৃক প্রত্যাখ্যানের দাবিতে আজকে আমাদের এই বিক্ষোভ এবং অবস্থান কর্মসূচি। নওগাঁয় শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা। ময়মনসিংহেও বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করা হয়। ঢাকা বগুড়া মহাসড়কের বনানী লিচুতলা বাইপাস মোড়ে অবস্থান নেয় ছাত্রছাত্রীরা। এ সময় দূরপাল্লার শত শত যানবাহন আটকা পড়ে। রংপুর পলিটেকনিক থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শাপলা চত্বরে এসে অবস্থান নেয়। যশোরে পলিটেকনিক ইনস্টিটিউটের পাশে হাইকোর্ট মোড়ে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। এ সময় আধা ঘন্টা সড়ক অবরোধ করে রাখেন তারা। গাজীপুরে ডিপ্লোমা প্রকৌশলী কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে গাজীপুর চৌরাস্তায় বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করা হয়। শরীয়তপুরে বুড়িরহাটে শরীয়তপুর চাঁদপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে পলিটেকনিক শিক্ষার্থীরা। ইয়াসিন রানা, এটিএন বাংলা। ২৪শে জুলাই গণ আন্দোলনের পর বহুমুখী সংস্কার এবং নির্বাচনমুখী বাংলাদেশের পাশাপাশি বৈশ্বিক শান্তির বিষয়ে জাতিসংঘে নিজেদের অবস্থান তুলে ধরবে বাংলাদেশ। আগামী ২৩ সেপ্টেম্বর থেকে নিউ ইয়র্কে অনুষ্ঠিতব্য জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে ২২ সেপ্টেম্বর ঢাকা ছাড়বেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অধিবেশনে ডক্টর ইউনূস আনুষ্ঠানিক বক্তব্য রাখবেন ২৬ সেপ্টেম্বর। তার সফরসঙ্গী হচ্ছে ৩ রাজনৈতিক দলের ৪ জন শীর্ষ পর্যায়ের নেতা। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং হুমায়ুন কবির বিএনপি থেকে, জামাত ইসলামী থেকে সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এবং এনসিপি থেকে আখতার হোসেন, এই ৪ জন যাবেন। ২৬ সেপ্টেম্বর মাননীয় প্রধান উপদেষ্টা জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ আলোচনা পর্বে বক্তব্য রাখবেন। ৩০ সেপ্টেম্বর ২০২৫ তারিখে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির সভাপতিত্বে হাই লেভেল কনফারেন্স অন দি সিচুয়েশন অফ রোহিঙ্গা মুসলিমস অ্যান্ড আদার মাইনরিটিজ ইন মিয়ানমার শীর্ষক একটি উচ্চ পর্যায়ের সভা অনুষ্ঠিত হবে। রোহিঙ্গা সংকটকে কেন্দ্র করে জাতিসংঘ কর্তৃক সাধারণ পরিষদে এমন একটি উচ্চ পর্যায়ের সভার আয়োজন এবারই প্রথম।
কর ফাইলে কোনো অসঙ্গতি আছে কিনা তা খতিয়ে দেখতেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার লকার জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। তিনি জানান, আইনি প্রক্রিয়ার বাইরে গিয়ে জব্দ করা লকার খোলার এখতিয়ার নেই জাতীয় রাজস্ব বোর্ডের। শুধু শেখ হাসিনা নয়, যে কোনো ব্যক্তির কর ফাইলে অনিয়ম পেলে লকারের খোঁজ নেওয়া হবে। ঢাকা চেম্বারে বিলদের আয়োজনে জাতীয় রাজস্ব বোর্ডের সংস্কার নিয়ে আলোচনা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন এনবিআর চেয়ারম্যান। নর্মালি যেটা হয়, আমরা জব্দ করি হচ্ছে ট্যাক্স আদায় করার জন্য, এটা একটা। আরেকটা হচ্ছে যে আমরা ভেরিফাই করার জন্য যে ওনার যে পরিমাণ প্রপার্টি ওখানে আছে সেটা উনি ডিসক্লোজ করেছিলেন কিনা। শেখ হাসিনার মতো আরো যেসব রাজনৈতিক ব্যক্তিত্বরা ছিলেন বা আছেন, তাদের নামে তো অনেক লকার আছে অনেক ব্যাংকে। তো আপনারা কি সেসব বিষয়ে কোনো খোঁজ খবর নেবেন কিনা? যাদের না, আমরা যখন কোনো করফাকের কেস ইনভেস্টিগেট করি তখন আমরা 360 অ্যাঙ্গেল দিয়ে সবই দেখি, সবাইকে চিঠি দেয়। আমরা যখন ব্যাংকগুলোকে বলি যে তাদের অ্যাকাউন্টসের হিসাব দেন, তখন স্বাভাবিকভাবে তাদের লকারের কথা চলে আসে। যেগুলো আমরা কাজ করছি সেগুলোতে ওইভাবেই করা হচ্ছে। 600 কোটি টাকার ডেমো ট্রেন এখন ভাঙ্গারি দরে বিক্রি করতে যাচ্ছে রেল বিভাগ। টাকা আত্মসাতের জন্যই ওই প্রকল্প নেওয়া হয়েছিল বলে সত্যতা পেয়েছে দুদক। তখনকার রেলের মহাপরিচালক তৌহিদুল আনোয়ার চৌধুরী, প্রকল্প পরিচালক ইফতিখার হোসেন সহ 7 জনের বিরুদ্ধে মামলা করেছে কমিশন। এদিকে ঋণের 363 কোটি টাকা আত্মসাতের অভিযোগে এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম ও নাবিল গ্রুপের এমডি আমিনুল ইসলাম সহ 43 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। স্বল্প দূরত্বে দ্রুত চলাচলের স্বপ্ন দেখিয়ে 2013 সালে যাত্রা শুরু করে 20 জোড়া ডেমো ট্রেন। কিন্তু ছোট জানালা, মানহীন সিট ও টয়লেট সহ নানা কারণে যাত্রীদের ভোগান্তি বাড়তে থাকে। 2 বছর না যেতেই বিকল হতে থাকে ট্রেনের ইঞ্জিন, যা 2 কোটি টাকা খরচ করেও মেরামত করা সম্ভব হয়নি। চীন থেকে 30 বছর চালানোর জন্য ট্রেন এনে 10 বছর পরে সেগুলো পরিত্যক্ত ঘোষণা করা হয়। অবস্থা এমন যে সেগুলো এখন ভাঙারিতে বিক্রি করতে হবে। এসব মানহীন ট্রেনে কিভাবে 600 কোটি টাকা খরচ দেখানো হলো তার অনুসন্ধানে নামে দুদক। এতে দেখা যায় ডেমো ট্রেন চালানোর সমীক্ষা ছাড়াই এগুলো আনা হয়, যার মূল উদ্দেশ্য ছিল অর্থ আত্মসাৎ। এই অভিযোগে তখনকার রেলের মহাপরিচালক তৌহিদুল আনোয়ার চৌধুরী, প্রকল্প পরিচালক ইফতেখার হোসেন, প্রধান যান্ত্রিক প্রকৌশলী আক্তারুজ্জামান, উপসচিব বেঞ্জামিন হেমব্রুম, অঞ্জন কুমার, আশরাফুজ্জামান ও উপপরিচালক মমিতুর রহমানের বিরুদ্ধে মামলা করেছে দুদক। ডেমো ট্রেন ক্রয় প্রকল্পের আবশ্যিক সম্ভাব্যতার সমীক্ষা ও বাস্তবায়ন যোগ্যতা যথাযথভাবে যাচাই না করে পরস্পর যোগসাজশে নিজে লাভবান এবং অন্যকে লাভবান করার হীন উদ্দেশ্যে পরিবেশে অনুপযোগী জানা সত্ত্বেও ডেমো ট্রেন ক্রয় প্রকল্পের অনুমোদন গ্রহণ এবং বাস্তবায়নের নিমিত্তে রাষ্ট্রীয় 598 কোটি 84 লক্ষ 17 হাজার টাকার ক্ষতি সাধন করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়। নাম সর্বস্ব প্রতিষ্ঠান নাবা এগ্রো ট্রেড ইন্টারন্যাশনালের নামে ইসলামী ব্যাংকের 363 কোটি টাকা আত্মসাতের অভিযোগে এস আলম গ্রুপের মালিক সাইফুল আলম ও নাবিল গ্রুপের এমডি আমিনুল ইসলাম সহ 43 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি গুলশান শাখার গ্রাহক নাবা এগ্রো ট্রেড ইন্টারন্যাশনাল নামক নাম সর্বস্ব প্রতিষ্ঠানের অনুকূলে নানাবিধ ব্যাংকিং অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে 363 কোটি টাকা বিতরণপূর্বক আত্মসাৎ হস্তান্তর করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এদিকে 28 কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সাবেক ডিজি আবুল কালাম আজাদের বিরুদ্ধে আরেকটি মামলা করেছে দুদক। আবুল কালাম আজাদ, মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্নে সম্পন্ন করতে বিশেষ অ্যাপ চালু করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর রমনা কালী মন্দির পরিদর্শনে এসে তিনি বলেন, উৎসব মুখর পরিবেশে সুষ্ঠুভাবে সম্পন্ন হবে পূজা। মণ্ডপগুলোকে ঘিরে কড়া নিরাপত্তার বেষ্টনী থাকবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। ঐশী গোস্বামী প্রমার রিপোর্ট।
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হচ্ছে 28 সেপ্টেম্বর থেকে। এই উপলক্ষে রাজধানীর রমনা কালী মন্দির পরিদর্শনে আসেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, দুর্গাপূজাকে ঘিরে কিছু মহল বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। এসব নিয়ে জনগণকে সোচ্চার থাকার আহ্বান জানান তিনি। কোনো ধরনের কোনো হামলার কোনো হুমকি নাই, সব কিছু ভালোভাবে। আপনারা তো শুনছেন, আমাদের ভাই বোনেরা অলরেডি কিন্তু তারা বলছে। এখন আপনারা বাইরের কোনো কথায় কান দিবেন না, আপনারা বাইরের কথায় কোনো কান দিবেন না, এটা যেন ভালোভাবে যে এটা আপনাদেরও কিন্তু সবাই সাহায্য সহযোগিতা দরকার। পূজা মণ্ডপগুলোতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী স্বেচ্ছাসেবী মোতায়েনের পাশাপাশি এবার চালু করা হয়েছে বিশেষ অ্যাপস, যার মাধ্যমে জানা যাবে প্রতিটি মণ্ডপের তথ্য। গত 15 বছর ছিল 2 কোটি টাকা সরকার দিত, কিন্তু এবার কিন্তু সরকার 5 কোটি টাকা সরকার দিছে। গতবার ছিল 4, এবার 5 কোটি টাকা সরকার দিছে। এজন্য এরপরে যদি কোনো রকমের কোনো ধরনের থাকে, প্রয়োজন থাকে, আমরা অবশ্যই দেখব। মন্দির মণ্ডপের পবিত্রতা বজায় রাখতে পূজা কমিটির সদস্যদের নজরদারি বাড়ানোর আহ্বানও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। ঐশী গোস্বামী প্রমা, এটিএন বাংলা, ঢাকা। 8,333 কোটি 28 লাখ টাকা ব্যয়ের 13টি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে একনেক সভায় এই অনুমোদন দেয়া হয়। সভা শেষে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ জানান, চলতি অর্থ বছরের প্রথম 2 মাসে গত বছরের তুলনায় এডিবি বাস্তবায়ন কম হয়েছে। এই বিষয়টি পর্যালোচনা করে সরকার করণীয় ঠিক করবে বলেও জানান পরিকল্পনা উপদেষ্টা। আসলে 2014 বছরের 2 মাসে এডিবি বাস্তবায়ন হলো 2.5% কম। গত বছরও 2.5% ছিল, একটু বেশি ছিল, একটু কম। অন্যান্য বছরগুলোতে এটা সাধারণত 4% কম থাকে, কিন্তু 3% বেশি থাকে। কিন্তু আমাদের আশা ছিল যে এটা শুরু থেকেই বাস্তবায়নের প্রতি একটু বাড়ানো। দীর্ঘ 35 বছর পর হতে যাওয়া রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনে জমে উঠেছে প্রচারণা। শিক্ষার্থীদের হাতে ফিরছে ভোটাধিকার, ক্যাম্পাস জুড়ে বইছে ভোটের আমেজ। সাধারণ শিক্ষার্থীদের সাথে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রার্থীরা, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নিচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। রাজশাহী থেকে সুজাউদ্দিন ছোটনের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন জাহিদুল আলম। আর মাত্র 7 দিন পর অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচন। দীর্ঘ 35 বছর পর এই নির্বাচন ঘিরে পুরো ক্যাম্পাসেই বইছে উৎসবের আমেজ। প্রার্থীদের প্রচারণা যত বাড়ছে ততই ব্যস্ত হয়ে উঠেছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও রাকসু নির্বাচন কমিশন। নির্বাচনে অংশ নিতে নিবন্ধিত হয়েছেন মোট 28,905 জন ভোটার। এর মধ্যে 17,596 জন পুরুষ এবং 11,409 জন নারী শিক্ষার্থী। ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন 18 জন, জিএস পদে 11 এবং এজিএস পদে 16 জন প্রার্থী। ভোট গ্রহণের জন্য থাকছে 17টি কেন্দ্রে 990টি বুথ। এবারের নির্বাচনে জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম, ইসলামী ছাত্র শিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট, সালাউদ্দিন আম্মামের নেতৃত্বে আধিপত্য বিরোধী ঐক্য, একমাত্র নারী ভিপি প্রার্থী তাসিন খানের সার্বজনীন শিক্ষার্থী সংসদ এবং ইসলামী ছাত্র আন্দোলনের সচেতন শিক্ষার্থী সংসদ সহ মোট 11টি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। গণসংযোগও চলছে জোরে সোরে। ভোট নিয়ে দারুণ উচ্ছ্বসিত শিক্ষার্থীরাও। আমরা চাই একটা শিক্ষার্থী বান্ধব রাকসু, যারা শিক্ষার্থীদের অধিকার নিয়ে কথা বলবে, শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যার সমাধান করার চেষ্টা করবে। তো আমরা অবশ্যই চাইবো যাতে যে কোনো পার্টি আসুক না কেন, যাতে দলীয় এজেন্ডা বাস্তবায়ন না করে কোনো ধরনের ভয় ছাড়াই আমরা প্রার্থীকে নির্বাচিত করতে পারি, আমাদের পছন্দ মতো প্রার্থীকে, যারা আমাদেরকে লিড দিবে বা আমাদের পুরো একটা জেনারেশনকে তারা লিড দিবে। কারণ আমরা যেহেতু নতুন, আমাদের এতটাও এক্সপিরিয়েন্স নেই কেমন কি হবে, তো আমরা একটা সুন্দর অনুভবের জন্য আর কি প্রত্যাশা করছি।
এদিকে নির্বাচন সামনে রেখে নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ডক্টর মাহবুবুর রহমান। আমাদের পরিকল্পনা হচ্ছে 3 স্তর। আমাদের যে ভোট কেন্দ্রগুলো থাকবে, যে একাডেমিক বিল্ডিং, সেখানে নিরাপত্তা দেওয়া। সেকেন্ড হচ্ছে আমাদের টোটাল ক্যাম্পাসটাকে নিরাপদ রাখা। থার্ড হচ্ছে ক্যাম্পাসের পেরিফেরি, যেটা প্রতিটা গেট একদম সম্পূর্ণ গেটটাকে সিল করে দেওয়া। শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে নিজেদের প্রতিনিধি নির্বাচিত করতে পারবেন এমনটাই প্রত্যাশা বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীদের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বইছে চাকসু নির্বাচনের হাওয়া। শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ। মনোনয়ন সংগ্রহ আর জমা দেয়া নিয়ে প্রার্থীদের মাঝে তুমুল উত্তেজনা। এদিকে ছাত্রদলের আবেদনের প্রেক্ষিতে মনোনয়ন জমা দেওয়ার সময় আগামীকাল বৃহস্পতিবার পর্যন্ত বাড়িয়েছে নির্বাচন কমিশন। চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ। দীর্ঘ ৩৫ বছর পর সপ্তমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত চাকসু নির্বাচন। মনোনয়ন সংগ্রহের পর প্রার্থীরা এখন ব্যস্ত জমা দেয়া নিয়ে। এর মাঝে মনোনয়ন জমার সময় বৃদ্ধি নিয়ে শুরু হয়েছে আলোচনা সমালোচনা। ছাত্রদলের পক্ষ থেকে মনোনয়নপত্র জমার সময় বাড়ানোর আবেদন করলে তা নাকচ করে দেয় নির্বাচন কমিশন। এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক। আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন, এবং কি এমন কিছু হইতে পারে 90-এর একটা প্ল্যাটফর্ম তৈরি হইতে পারে, এটাও প্রস্তুতি আমরা মোটামুটি কাছাকাছি চলে আসছি। সাম্প্রতিক যা হবে আপনাদের মিডিয়ার মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তবে এর ঘণ্টাখানেক পরেই সিদ্ধান্ত পরিবর্তন করে সময় বাড়ায় নির্বাচন কমিশন। আজকে যেহেতু একটু দেরি করে সিদ্ধান্ত আমরা নিতে হয়েছে, সেই জন্য আমরা 5টা পর্যন্ত বাড়ালাম। হ্যাঁ, বিতরণ গ্রহণ দুইটাই, আগামী দিনও 5টা পর্যন্ত গ্রহণটা চলবে। এই সময় বাড়ানোকে স্বাগত জানিয়েছে ছাত্র শিবির। সুষ্ঠু প্রসেসের মধ্যে দিয়ে যায় এবং নির্বাচন কমিশন যদি মনে করেন যে দরকার ছিল সময় বাড়ানোর, আমি এটাকে আসলে ভালোভাবেই দেখছি, ওয়েলকাম করছি। মানে আশা করতেছি যারা এর পরবর্তীতে অংশগ্রহণ করবেন তারা খুব সুন্দরভাবে প্যানেলে নির্বাচন করবেন। এদিকে প্রার্থীরা বলছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান, গবেষণা, আবাসন, নিরাপত্তা, ক্যান্টিন ও পরিবহন ব্যবস্থার উন্নয়ন নিয়ে কাজ করবেন তারা। বেসিক্যালি আমরা 3টা জিনিসকে খুব বেশি ফোকাসের মধ্যে রাখছি। একটা হচ্ছে পরিবহন, আরেকটা হচ্ছে আবাসন, আর একটা হচ্ছে যানবাহন। হলে যেহেতু বাঙালি, হিন্দু, মুসলিম সবাই আছে, খ্রিস্টান সহ, তো আমরা চাচ্ছি এখানে সম্প্রীতির সাথে একসাথে থাকতে। এটা হচ্ছে আমাদের প্যানেলের নামের উদ্দেশ্য এবং হচ্ছে কাজের উদ্দেশ্য। দীর্ঘ বছর পর যখন শিক্ষার্থীরা এই যে স্বতন্ত্র প্রার্থী হিসাবে অথবা যে কোনো প্যানেল থেকে তারা সুষ্ঠুভাবে একটি নির্বাচনের মাধ্যমে একটা প্রতিনিধি দল তৈরি করবে, তখন প্রশাসনের ওই অধিকার জায়গাটা তৈরি হবে। চাকসু নির্বাচনে আজ পর্যন্ত 1126 জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আর জমা দিয়েছেন 193 জন। সৈয়দ তামিম মাহমুদ, এটিএন বাংলা, চট্টগ্রাম। রাজধানী কামরাঙ্গীরচরে অটোরিকশা চালক আকরাম হত্যাকাণ্ডে জড়িত 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। অটোরিকশা ছিনতাইয়ের জন্যই আকরামকে হত্যা করা হয়েছে বলে স্বীকার করেছে গ্রেফতারকৃতরা। রাজধানী মিন্টু রোডের ডিএমপি মিডিয়া সেন্টারের ডিসি লালবাগ মল্লিক আহসান উদ্দিন সামি জানান, গত 11 সেপ্টেম্বর রাত 3:30টায় যাত্রী বেশে অটোরিকশায় ওঠেন মাদক, ছিনতাই ও খুনের একাধিক মামলার আসামি জীবন ও আশিক। নির্দিষ্ট গন্তব্যে যাওয়ার পর অটোরিকশাটি ছিনতাইয়ের চেষ্টা চালায় খুনিরা। এতে চালক আকরাম বাধা দিলে সুইচ গিয়ার চাকু দিয়ে তাকে আঘাত করে জীবন ও আশিক। পরে হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয়। এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন গ্রেফতারকৃত জীবন ও আশিক। তারা মূলত মাদক সেবী, ছিনতাই করে মাদক ইয়ার জন্য, এবং 2 জনে কিন্তু হত্যা মামলার আসামি। এই হত্যাকাণ্ডের পরে আমরা গত 7-8 দিন ধরে মোটামুটি একদম আমরা বুঝতেছিলাম যে ছিনতাইকারী হয়তো এটা হবে রাতের বেলা। আর আসামি ছিনতাইকারী এটা আমাদের প্রাথমিক ধারণা ছিল, যে কারণে আমরা ছিনতাইকারীদের বিরুদ্ধেই মূলত করছি, অভিযান পরিচালনা করছি। অনেকগুলো ছিনতাইকারী ধরাও পড়ছে আমাদের জালে, এবং আর অব্যাহত থাকবে এটা। বাগেরহাটে 4টি আসন বহালের দাবিতে দ্বিতীয় দিনের মতো জেলা নির্বাচন কার্যালয় ঘেরাও করেছেন সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা। সকালে বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের সামনে এসে জড়ো হন। এ সময় প্রধান গেট ঘিরে রাখায় নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীরা অফিসে ঢুকতে পারেননি। দুপুর 1টা পর্যন্ত চলে ঘেরাও কর্মসূচি। এদিকে বাগেরহাটে 4টি সংসদীয় আসন বহাল করতে কেন নির্দেশনা দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
একই সঙ্গে বাগেরহাটের 4টি আসন থেকে একটি কমিয়ে 3টি ঘোষণা করে প্রকাশ করা নির্বাচন কমিশনের গ্যাজেট কেন অবৈধ হবে না রুলে তাও জানতে চাওয়া হয়েছে। নির্বাচন কমিশন সহ সংশ্লিষ্টদের আগামী 10 দিনের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভারতে ইলিশ রপ্তানি শুরু হয়েছে। গতরাতে যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে প্রথম চালানের 7টি ট্রাকে 37.46 মেট্রিক টন ইলিশ পেট্রাপল বন্দরে প্রবেশ করে। কলকাতার 5টি প্রতিষ্ঠান এই ইলিশ আমদানি করছে। বাংলাদেশ সরকার এবছর দুর্গাপূজা উপলক্ষে মোট 1200 মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে 37টি প্রতিষ্ঠানকে। এর মধ্যে একটি প্রতিষ্ঠানকে 50 টন, 25টি প্রতিষ্ঠানকে 30 টন করে 750 টন, 9টি প্রতিষ্ঠানকে 40 টন করে 360 টন ও 2টি প্রতিষ্ঠানকে 20 টন করে 40 টন ইলিশ রপ্তানির অনুমোদন দেওয়া হয়। বেনাপোল মৎস্য কোয়ারেন্টাইন অফিসার সজীব সাহা জানান, আগামী 5 অক্টোবরের মধ্যে রপ্তানি শেষ করতে হবে এবং প্রতি কেজি ইলিশের রপ্তানি মূল্য নির্ধারণ করা হয়েছে 12.5 মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় 1515 টাকা। প্রথম চালান ভারতে রপ্তানি হচ্ছে। আমাদের স্বর্ণালী এন্টারপ্রাইজ 40 টন অনুমোদন পাইছে। আমাদের কাছে 6টি প্রতিষ্ঠান 37.46 মেট্রিক টন মাছ রপ্তানির জন্য আবেদন করছে। আমরা তাদের অল্টারনেটিভ এবং অন্যান্য পরীক্ষা প্রদান শেষে স্বাস্থ্য সনদ প্রদান করছি এবং তাদেরকে মাছ রপ্তানি করার জন্য অনুমতি প্রদান করছি। চট্টগ্রামে চন্দনাইশে গ্যাস সিলিন্ডারের দোকানে বিস্ফোরণে 10 জন দগ্ধ হয়েছেন। সকাল 8টার দিকে চন্দনাইশ থানাধীন বৈলতলী ইউনুস মার্কেটে মাহবুবুর রহমানের দোকানে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দগ্ধরা হলেন দোকান মালিক মাহবুবুর রহমান, কর্মচারী সৌরভ রহমান, কফিল, রিয়াজ, ইউনুস, আকিব, হারুন, ইদ্রিস, লিটন ও সালে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয়রা জানান, সকালে দোকানটির জন্য গ্যাস সিলিন্ডার নামানো হচ্ছিল। এই সময় এক শ্রমিক সিগারেট খেলে হঠাৎ আগুন ধরে বিস্ফোরিত হয়। পরে ফায়ার সার্ভিসে গিয়ে আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করে। বাংলাদেশে শিশুদের বাণিজ্যিক যৌন নিপীড়ন থেকে রক্ষায় নতুন উদ্যোগ নিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ইন্টারন্যাশনাল জাস্টিস মিশন IJM। এই লক্ষ্যে রাজধানীর একটি হোটেলে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে প্রজেক্ট সুরক্ষার। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন IJM এর প্রধান কর্মকর্তা ব্লেয়ার বার্নস। এ সময় বক্তারা বলেন, শিশু সুরক্ষায় সম্মিলিত প্রচেষ্টা ও কার্যকর কাঠামো গড়ে তোলা জরুরি। প্রকল্পটির মাধ্যমে বিচার ব্যবস্থাকে শক্তিশালী করা, অপরাধীদের বিচারের আওতায় আনা, ভুক্তভোগীদের উদ্ধার ও পুনর্বাসন সহ নানা কার্যক্রম নেওয়া হবে। আয়োজনটিকে NGO বিষয়ক ব্যুরোর মহাপরিচালক দাউদ মিয়া, সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক সাইদুর রহমান খান সহ প্রায় 200 জন সরকারি কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, সুশীল সমাজের প্রতিনিধি ও আন্তর্জাতিক বিশেষজ্ঞ অংশ নেন। এবার আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড বাজারে এনেছে নতুন ব্র্যান্ড আকিজ ড্রিঙ্কিং ওয়াটার। রাজধানীর হোটেল রেনেসা এক জমকালো অনুষ্ঠানে বোতলজাত বিশুদ্ধ পানির এই ব্র্যান্ডের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। সংশ্লিষ্টরা জানান, একটি পালস হাব ম্যারাথনের অফিসিয়াল ড্রিঙ্কিং ওয়াটার পার্টনারও হয়েছে আকিজ ড্রিঙ্কিং ওয়াটার। সাশ্রয়ী মূল্যে সবার জন্য বিশুদ্ধ পানি স্লোগানকে সামনে রেখে প্রথম ধাপে বাজারে 300 মিলিলিটারের বোতল বাজারে এসেছে, যেখানে ভোক্তারা বাড়তি 10% পানি মিলিয়ে 330 মিলি বিশুদ্ধ পানি পাচ্ছেন মাত্র 10 টাকায়। সাশ্রয়ী মূল্যে বিশুদ্ধ পানি সরবরাহের লক্ষ্য নিয়ে আকিজ ফুড অ্যান্ড বেভারেজ জানিয়েছে, শিগগিরই 500 মিলি ও 2 লিটার বোতলও বাজারে আসবে। উদ্বোধনী অনুষ্ঠানে সংস্থার CEO সৈয়দ জহুরুল আলম সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এবার আন্তর্জাতিক সংবাদ। সেপ্টেম্বরের প্রথম 15 দিনে গত 2 মাসের তুলনায় রাশিয়া থেকে বেশি তেল কিনেছে ভারত। রাশিয়ার কাছ থেকে তেল কেনার ঘটনাকে কেন্দ্র করে ভারতের উপর অতিরিক্ত শুল্ক আরোপ করেছিল যুক্তরাষ্ট্র।
ফলে ভারতের পণ্যের উপর মোট 50% শুল্ক আরোপ হয়েছে। এমন পরিস্থিতিতে রাশিয়া থেকে তেল কেনা কমানোর বদলে আরও বাড়িয়েছে ভারত। ভারতের অপরিশোধিত তেলের চাহিদার 88% আমদানি করা হয়। তবে রাশিয়া থেকে ঠিক কী পরিমাণ তেল আমদানি করা হয় তা এখনো জানা যায়নি। এদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। একই দিনে ওয়াশিংটনে ভারত ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের মধ্যে বাণিজ্য আলোচনা শুরু হয়েছে। এবারে খেলার খবর, শুরুতে এশিয়া কাপ। দুবাই এশিয়া কাপ ক্রিকেটে পাকিস্তানের মুখোমুখি হবে সংযুক্ত আরব আমিরাত। নিজেদের সবশেষ খেলায় ভারতের কাছে হেরেছে পাকিস্তান। সুপার 4-এ খেলার আশা বাঁচিয়ে রাখতে আরব আমিরাতের বিপক্ষে জয়ের বিকল্প নেই সালমান আগার দলের। তাই নিজেদের সেরাটা দেওয়ার লক্ষ্য নিয়ে মাঠে নামবে পাকিস্তান। এদিকে ঘরের মাঠের সুবিধা কাজে লাগিয়ে পাকিস্তানকে হারিয়ে পয়েন্ট তালিকায় এগিয়ে যাওয়ার লক্ষ্য আরব আমিরাতের। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত 8:30টায় শুরু হবে খেলাটি। চলতি এশিয়া কাপে ভালো খেলার পুরস্কার পেলেন বাংলাদেশের ওপেনার তানজিদ হাসান তামিম। আইসিসি টি20 ব্যাটারদের র্যাঙ্কিংয়ে 4 ধাপ এগিয়ে 35তম স্থানে উঠে এসেছেন তিনি। বাংলাদেশের ব্যাটারদের মধ্যে তামিমই এখন সবার উপরে। ব্যাটিং র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে জাকের আলীও, 3 ধাপ এগিয়ে 57 নম্বর আছেন তিনি। তবে অবনতি হয়েছে লিটন দাস ও পারভেজ হোসেন ইমনের। বোলিংয়ে 5 ধাপ এগিয়ে 42-এ উঠে এসেছেন তানজিম হাসান সাকিব। তবে 4 ধাপ পিছিয়ে 15তম স্থানে নেমে গেছেন মুস্তাফিজুর রহমান। 5 ধাপ পিছিয়ে 30তম স্থানে আছেন তাসকিন আহমেদ। বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফের এলিট ওমেন্স ফুটবল একাডেমির সঙ্গে প্রীতি ম্যাচ খেলতে দুপুরে ঢাকায় পৌঁছেছে চায়না ইউনিভার্সিটি ফুটবল দলের মেয়েরা। 23 সদস্যের এই দলে আছেন খেলোয়াড় ও কোচিং স্টাফরা। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাদেরকে বিমানবন্দর থেকে নিয়ে যাওয়া হয় টিম হোটেলে। আগামী 20 সেপ্টেম্বর ঢাকা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই ম্যাচ। বাফুফের আশা, এই ম্যাচের মাধ্যমে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। গুম, খুন ও জুলাই গণহত্যায় সেনাবাহিনী, পুলিশ সহ জড়িত সবাইকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি নাহিদ ইসলামের। কাল আবারও সাক্ষ্য দেবেন ট্রাইব্যুনালে। জুলাই সনদ বাস্তবায়নে জাতীয় নির্বাচনের দিনে গণভোটের প্রস্তাব আলী রিয়াজের, বিচার বিভাগের পরামর্শ নেওয়ার দাবি সালাউদ্দিন আহমদের। নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ দ্রুত গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরবে আশা ইউরোপীয় ইউনিয়নের। আন্দোলনের নামে ভোটকে বাধাগ্রস্ত করা ঠিক হবে না বলছে বিএনপি। 6 দফা দাবিতে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক অবরোধ। যানজটে চরম ভোগান্তি। কাল সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠানে অবস্থান কর্মসূচির ডাক। 26 সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে বক্তব্য রাখবেন ডক্টর ইউনূস। রোহিঙ্গা ইস্যু সহ তুলে ধরা হবে রাষ্ট্র সংস্কার ও নির্বাচনমুখী অগ্রগতি। এবং ডেমো ট্রেনে ক্ষতি 600 কোটি টাকা, ভাঙাড়ি দরে বিক্রি করবে রেল বিভাগ। সাবেক মহাপরিচালক সহ 7 জনের বিরুদ্ধে দুদকের মামলা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।